হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার কে কোথা থেকে বলছেন বলেন তো আজকের ক্লাসে? কে কোথা থেকে শুনছেন? আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে ইসমত আরা। আমি রাজশাহী থেকে। রাজশাহী থেকে, হ্যাঁ। অন্য আরেকজন? আসসালামু আলাইকুম স্যার, আমি কামরুনার স্যার, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা। রমনা থেকে, ঢাকা থেকে, হ্যাঁ। আচ্ছা, আরো কেউ আছে? এই তো না? স্যার আর কাউকে তো দেখা যাচ্ছে না মনে যাক, হয়। আমি তো ময়মনসিংহ থেকেই বলছি। তো যাই হোক, আপনারা দুইজন মনে হয় রেগুলার ছিলেন, তাই না? আর একজনও তো ক্লাস করেন স্যার, কি আরেকজন আব্দুল আছে, সালাম। মনে হয় একটা ছেলে, কি যেন নাম, আব্দুল সালাম স্যার। ভুলে গেছি, নাম মনে নাই। না, সালাম ভাই মধ্যখানে আর ক্লাস করছে না। আর একজন আছে হ্যাঁ। রুশাইন নুরি, উনি মাঝে মধ্যে করেন। হুম হুম। তো আমরা দেখলাম যে যারা বিশেষ করে মেয়েরা খুব ক্লাসে রেগুলার ছিল, যতজনই ছিল তার মধ্যে আমরা যথেষ্ট রেসপন্সিভ এবং অ্যাটেন্টিভ পেয়েছি আর কি যতগুলি ক্লাস। কারণ একটা দীর্ঘ সময় ধরে সপ্তাহে একটা ক্লাস আসে, তখন কিন্তু যে যে স্যারই ক্লাস করাক না কেন, সেই স্যারের জন্য সেই ক্লাসটা গুরুত্বপূর্ণ, এবং সে ওই নিরিখেই চিন্তা করবে যে আমার ক্লাসে কতজন আছে বা ইত্যাদি। তো যাই হোক, আমার ভালো লাগলো যে আপনারা দুজন, আমি প্রায়ই বা আরো দু একজন দেখছি যে নিয়মিতই ছিলেন। তো যাই হোক, আমার স্বাভাবিক নিয়মে ক্লাস আমরা শেষ করে ফেলছি। এখন আমরা রিভিউ ক্লাস করব যতটুকু পারা যায়, হ্যাঁ। আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা আমি কি যদি মনে করি যে ঠিক আছে এই জায়গাটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেইভাবে আমরা এগোতে থাকবো আর কি। আমি একটা ক্লাস করিয়েছিলাম, যেটা আমার মনে হলো যে এই ক্লাসটা আবারও রিপিট করা দরকার, এবং অন্যরা যদি উপস্থিত থাকতো তাহলে খুব ভালো হতো। তো যাক, একটু স্মরণ করিয়ে দেন, প্রয়োজনে এই ক্লাসটা আবারও রিপিট করবো আমরা। হোমিওপ্যাথি, সাধারণভাবে মানুষের কাছে মনে হয় যে হোমিওপ্যাথি খুব সহজ একটা সাবজেক্ট, কিন্তু হোমিওপ্যাথি যখন ভালো করে বুঝতে চেষ্টা করে মানুষ, তখন দেখে যে এর মতো কঠিন কোনো সাবজেক্ট নাই। বিষয়টা এইভাবেই আমি লোকজনের কাছে বলে থাকি যে এমনি আহ হোমিওপ্যাথিকে যদি সাধারণভাবে চিন্তা করা হয় তাহলে মনে করা হয় যে এটা খুব সহজ একটা বিষয়। কিছু লক্ষণ নিলাম আর কিছু যেহেতু ওষুধ খেয়ে মানুষ মারা যাচ্ছে না, ওইভাবে সাইড ইফেক্ট আমরা দৃশ্যমান পাচ্ছি না, ইমিডিয়েট পাচ্ছি না। হয়তো কিছু লক্ষণ হয়তো কষ্টের কারণ হতে পারে, আবার দেখা গেল যে আস্তে আস্তে সেটা সেরে যায়। তো এই জন্য হোমিওপ্যাথিকে অনেকে খুব সহজভাবে আহ, ধরে নেয় যে এটা আসলে আচ্ছা দিয়ে দেখি, কাজ না হোক, সমস্যা তো নাই। এই চিন্তা ভাবনা মাথায় রেখে অনেকে হোমিওপ্যাথিকে খুব সহজভাবে চিন্তা করে। কিন্তু যখন ওই লোকটি আবার যখন আস্তে আস্তে এর গভীরে ঢুকতে থাকে, পড়তে থাকে, শিখতে থাকে, তখন দেখে যে এক সময় এর মতো কঠিন বিদ্যা আর নাই। তো যে কোনো সায়েন্স, হোমিওপ্যাথি কিন্তু শুধু সায়েন্স না, হোমিওপ্যাথিকে আমরা কিভাবে, মানে বিষয়ভিত্তিক কিভাবে আমরা স্পেশালাইজ করতে পারি, এটা আসলে মানে স্পেশালাইজ না, এটা জেনারেলাইজড। হোমিওপ্যাথি আসলে একটা জেনারেলাইজ, সব কিছু সমন্বয় হোমিওপ্যাথি। যেমন হয়তো যে শুধু ফিলোসফি পড়লে হবে, তাহলে ম্যাথামেটিক্স পড়লে হবে, অ্যানাটমি পড়লে হবে কিনা, প্রিন্সিপাল পড়লে হবে কিনা, হ্যাঁ, প্র্যাকটিস অফ মেডিসিন হবে কিনা ইত্যাদি, এর কোনো শেষ নাই। গাইনোকোলজি, অর্থাৎ একদিকে যেমন বিজ্ঞান, অন্যদিকে এটি একটি কলা, আবার এটি একটি দার্শনিক বিষয়। তাহলে বিজ্ঞান, কলা, দর্শন, বিজ্ঞান, কলা, দর্শন, আবার এটা কি আমরা বলতে পারি যে বিভিন্ন বিষয়েরও একটা সমাহার আছে এখানে। প্যাথোলজি, অ্যানাটমি, গাইনোকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, আমরা আরো, হ্যাঁ,
আমরা এটাকে আরো করতে পারি যে পাবলিক হেলথ, ইত্যাদি। তো যাই হোক, যেহেতু এত কিছুর সমন্বয় হোমিওপ্যাথি, যে এটা 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 সাধারণভাবে চিন্তা করলে একটু কঠিন হয়েই দাঁড়ায়, অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একজন মানুষের পক্ষে, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু চেষ্টার মাধ্যমে সে আস্তে আস্তে অল্প অল্প করে একটা পাহাড় পরিমাণ অর্জন সে করতে পারে। কিন্তু সেটা একটা সময়, লেগে থাকা এবং এটা নিয়ে পড়ে থাকা, সাধনা করা, চিন্তা করা, তাহলে আস্তে আস্তে সে অনেক বিষয়, অনেক কিছু সে অর্জন করতে পারে। যে যত বেশি শ্রম দিবে, লেগে থাকবে, ধরে থাকবে, সে তত ভালো জানতে পারবে, তত ভালো ডাক্তার হতে পারবে। এখন ভালো ডাক্তার আমরা কেমনে চিনবো? ভালো ডাক্তার আসলে কারা? যে অনেক রুগী দেখে সে কি ভালো ডাক্তার? যে অনেক টাকা ইনকাম করে সে কি ভালো ডাক্তার? যে অনেক বেশি যে প্রেসক্রিপশনের মূল্য অনেক বেশি, হুম, অনেক টাকা ভিজিট আছে তার, সে কি ভালো ডাক্তার? এগুলা প্রশ্ন কিন্তু মনের ভিতরে ঘুরাইতে হবে আমাদের। তো হ্যানিম্যান যে দৃষ্টিভঙ্গি রেখেছিল, হ্যানিম্যান যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিল, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভালো ডাক্তার হলো সেটাই যে ডাক্তার হবে, হ্যাঁ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। মানুষের যদি চিকিৎসা সে করে থাকে, যদি সে মানুষের চিকিৎসা করে থাকে, তাহলে অনেক কিছুই তার কাছে কি হয়ে যাবে, এই যে এতগুলি এতক্ষণ যা বললাম সেগুলি আর মুখ্য মুখ্য হয়ে থাকবে না, গৌণ হয়ে যাবে। যেমন অনেক রুগী দেখা, অনেক টাকা ইনকাম করা, হ্যাঁ, বেশি প্রেসক্রিপশন ফি বেশি নেওয়া, এসব কিছুই তখন পরিপন্থী হয়ে যাবে। হ্যানিম্যান বলছিল যে আসলে মানে সহজে, স্বল্প সময়ে, অল্প কষ্টে বা বিনা কষ্টে হুম মানুষকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়াই হলো হোমিওপ্যাথি। এই কথা আমরা সবাই জানি, বই পুস্তকে পড়ে আমরা মুখস্থ করে ফেলছি। কিন্তু এই কথাগুলি যখন বাস্তবে প্রয়োগ করা হয়, বাস্তবে যখন আমরা প্রয়োগ করতে যাই, তাহলে এই জিনিসগুলা কিন্তু কঠিন, অনেক কঠিন। কিরকম? সহজে, হ্যাঁ, অল্প সময়ে, তারপরে কি আছে, বিনা কষ্টে বা অল্প কষ্টে, আবার কি বলছে, স্বল্প খরচে। প্রত্যেকটা কথা যখন প্রয়োগ করতে যাবেন, তখন আপনার অনেক ব্যাক পাইতে হবে, কষ্ট করতে হবে। সহজে যখন চিন্তা করতে যাবেন, তখন এই সহজ জিনিসটাকে সহজ করে নিতে হবে, সহজ বানাইতে হবে। কষ্ট যখন কমায় নিতে হবে, তখন এখানে আপনার ওষুধ সিলেকশন সঠিক করতে হবে। অল্প সময়ে, অর্থাৎ ওষুধটা যেন দ্রুত কাজ করে, ওষুধ তখনই দ্রুত কাজ করবে যখন আপনার সিলেকশন সঠিক হবে। তার মানে এই কাজটা এত সহজ না। আচ্ছা, পাশাপাশি অল্প খরচে, তো অল্প খরচে যদি চিকিৎসা নেয়, তাহলে ডাক্তার কিভাবে চলবে? হুম ডাক্তারের জীবন যখন কেমনে হবে, তার লাইভলিহুড, হুম তার যে জীবন, আহ, জীবন আচরণ, বা তার যে জীবনযাপন প্রণালী, এগুলা কেমনে চলবে, এই সমস্ত বিষয় কিন্তু আসলে হ্যানিম্যান বিশদ বর্ণনা করে গেছে। যে একজন হোমিওপ্যাথ হতে হলে, আমি একটু হলো কথারই কথা বলে নিচ্ছি কয়েক মিনিট, যে একজন হোমিওপ্যাথ হতে হলে তাকে অবশ্যই একজন ভিন্ন প্রকৃতির মানুষ হতে হবে। সেও একজন অন্যরকম মানুষ হবে, অন্যরকম, সাধারণ মানুষের মতো সে নয়। একজন হোমিওপ্যাথ সাধারণ মানুষের মতো না, তার চলায়, তার চিন্তা ভাবনায়, তার জ্ঞানে, তার প্রকাশে, হ্যাঁ, তার হলো দৃষ্টিভঙ্গিতে, সে কিন্তু অন্যান্য মানুষের মতো নয়। কেন? এই যে যে কথাগুলি বললাম, সে লুক, তারপরে হলো তার যে তার মধ্যে যে মমত্ব বোধ, রোগীকে সুস্থ করে তোলা, তারপরে হলো রোগীর প্রতি যে নিবেদিত হওয়া, তারপরে মানুষ হিসাবে চিকিৎসা করা, মানুষ হিসাবে, রোগী হিসাবে নয়। মানুষ হিসাবে চিকিৎসা করতে গেলে তাকে সময় নিয়ে কষ্ট করে, হ্যাঁ, ভাবতে হবে। অর্থাৎ তার মধ্যে সেই মানে বিরক্তিবোধ ইত্যাদি অনেক কিছুই থাকবে না। এটা কি এত সহজ জিনিস?
আপনাদের কি মনে হয়? হ্যালো, স্যার এটা এত সহজ না। এত সহজ? আসলে এটা অনেকটাই কঠিন এবং কষ্টকর, কিন্তু কষ্টকর এবং কঠিন হলেও যারা এই পথে হেঁটেছে, যারা এই পথে চলেছে, তারা অনেকেই সফল হয়েছে। যেমন আমরা বলি কেন্ট এবং আরো অনেক বড় বড় যে সমস্ত হ্যাঁ হোমিওপ্যাথ যারা, বরেণ্য হোমিওপ্যাথ যারা ছিল, তারা কিন্তু অনেক অনেক মানে অনেক অবদান রেখেছে, অনেক অবদান রেখে গেছে পৃথিবীর জন্য, স্মরণীয় হয়ে আছে। তো যাই হোক, এটা হলো আমাদের সামনে একটা উদাহরণ, লক্ষ্য, একটা টার্গেট, অর্থাৎ একটা সীমা, একটা নিশানা। এগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের চলতে সহজ হবে। আপনার লক্ষ্যটা যদি 2 হাত উপরে থাকে তাহলে এটা হবে না। লক্ষ্যটা থাকতে হবে অনেক উপরে, হাজার হাজার হাত বা ফুট উপরে থাকে, পাহাড়ের উপরে থাকে, তাহলে আপনি একটা মানে রুট ম্যাপ করতে পারবেন। তো যাই হোক, ক্যান্ট অন্যান্য যারা হ্যাঁ ছিল, বর্নিং হোসেন, অন্যান্য যারা আরো এরকম বড় বড় মাপের ছিল, তারা কিন্তু এই যে এরকম মানে একটা পর্বত সীমানা বা এরকম উঁচু উঁচু মানে তারা অবস্থান করছে, নিজেকে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা একটা মানে প্রসঙ্গ ক্রমে কথা বললাম, একজন হোমিওপ্যাথি হতে গেলে এই সমস্ত বিষয়গুলো আমাদের মনের ভিতরে ফিট করতে হবে। আর যে যে যেখানেই আমরা যত জায়গায় ক্লাস করেছি না কেন, ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় সেমিনারে গেছেন, ক্লাসে গেছেন, নিজেদের কলেজে ক্লাসে অংশগ্রহণ করেছেন, বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় শুনছেন, ইতিমধ্যে এই 3rd ইয়ার পর্যন্ত আসতে অনেক কিছুই আপনাদের সঞ্চয় হয়েছে বা রিজার্ভে জমা আছে, আরো জমা হইতে থাকবে। এইভাবে আস্তে আস্তে অনেক কিছুই আপনাদের রিজার্ভ হইতে থাকবে। এক সময় একটা বয়সে গেলে মনে হবে যে না, মোটামুটি কিছুটা ধারণা নিতে পারলাম, এটাই মনে হবে। তো যাই হোক, আমরা একটা ক্লাস করেছিলাম এরকম যে আমরা অনেক সময় বলে থাকি যে একটা মানুষ আমার চেম্বারে আসলো, তার কোনো সমস্যা নেই, সে শুধু বলে যে আমার কোনো সমস্যা না, আমার মাঝে মধ্যে একটু এই বর্ষাকাল আসলে একটু মানে কোমরে ব্যথা বা একটু কেমন জানি ব্যাক পেইন করে, আর কোনো সমস্যা নেই, আর সারা বছর আর কোনো সমস্যা হয় না। অথবা এমন বলতে পারে যে পূর্ণিমা আসলে বা অমাবস্যা আসলে আমার একটু সমস্যা হয়, এছাড়া আর আমার আর কোনো সমস্যা নাই, আমি খুব কাজ করি, কঠোর পরিশ্রম করি ইত্যাদি। তো এটাকে কিভাবে মূল্যায়ন করবো আমরা? এটা হয়তো কেউ কেউ বলতে পারি যে আসলেই তো কোনো সমস্যা নাই, একটা সমস্যাই তো। আবার কেউ বলতে পারে যে না, কেন এমন হলো? এই সমস্ত বিষয় আশয়গুলি যে আসলে আমরা সুস্থতা এবং অসুস্থতা আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে। একজন চিকিৎসকের বা একজন হোমিওপ্যাথের তার দৃষ্টি, তার যে চিন্তা চেতনা থাকবে এরকম, সে একটা মানুষকে দেখলে যেন বুঝতে পারে যে এই মানুষটি অসুস্থ কিনা, এই মানুষটি স্বাস্থ্যবান কিনা, এই মানুষটি সিক মানুষ কিনা, হ্যাঁ, বা রোগাগ্রস্ত মানুষ কিনা। এইভাবে কিন্তু তাকে মানে চিহ্নিত করার সক্ষমতা একজন হোমিওপ্যাথের অর্জন করতে হবে। আমি একটা ক্লাসে বলেছিলাম পূর্বের যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, হুম, একটা বাচ্চা কোনো সমস্যা নাই, মানে সে হ্যাঁ একটু রাগ বেশি, আর কোনো সমস্যা নেই। বাচ্চা খুব স্বাস্থ্য ভালো, হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে খুবই ভালো। তো এটা নিয়ে বাচ্চার মা খুব গর্বও করে, তার বাচ্চাটা খুবই ভালো, এমন বাচ্চা হয় না, হম, অনেক মেধাবী জ্ঞানী। কিন্তু একজন হোমিওপ্যাথ হিসাবে যদি মূল্যায়ন করা হয় তখন বুঝতে হবে বাচ্চাটা অসুস্থ। এই যে সবকিছু ঠিক আছে তারপরে অসুস্থ, এটা যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমাদের হেলথ জানতে হবে, হেলথ ইন্ডিভিজুয়ালকে জানতে হবে। হেলথ ইন্ডিভিজুয়াল, আমি আগে বলেছিলাম এক সময় যে হেলথ ইন্ডিভিজুয়াল হবে সেই সেই মানুষটি, এটা কেমন হবে, ডিফারেন্ট নর্মস কম্পেয়ার টু দি কনভেনশনাল মেডিকেল এন্ড স্ট্যাটিস্টিক্যাল কন্টেক্সট,
আর এটা হবে স্টেট অফ ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন দেয়ার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ। একটা হারমোনি স্টেট বিরাজ করবে। কেন বাচ্চাটা রাগ বেশি, কেন এত মানে রাগী বাচ্চা? এটা কিন্তু তার হারমোনিয়াস স্টেটে সে নাই, আর সব ঠিক আছে। তাহলে কি বোঝা গেল যে এই ছোট বাচ্চাটা, যে বাচ্চাটার বয়স 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এটা কিন্তু অসুস্থ। তার মানে হলো সে এমন কিছু সমস্যা নিয়ে পৃথিবীতে আসছে, যে সমস্যার কারণে তার এই প্রকাশটা কি দেখা যাচ্ছে, রাগী বাচ্চা। অথবা দেখা গেল আরেকটা বাচ্চা খুবই শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট, যে মানে বাচ্চার মা বাবা এটা নিয়ে খুবই গর্ব করে, অহংকার করে যে আমার বাচ্চার মতো কোনো বাচ্চাই হয় না। হম, এমন শান্ত বাচ্চা। ডাক্তার হিসাবে যদি মূল্যায়ন করা হয়, এই বাচ্চাটিও কি হেলদি নয়। তাহলে এটাও একটা সমস্যা। তাহলে কি হবে? সুস্থ বাচ্চা কেমনে চিনবো? বাচ্চা তো আর বলতে পারবে না যে আমার এই সমস্যা, এই সমস্যা ইত্যাদি। এই হেলদি বাচ্চা খুঁজে বের করতে হবে। তাহলে এই যে কথাটা, এটা একজন ডাক্তারকে চিনতে হবে তা না, একজন মা বাপকেও কিন্তু শনাক্ত করার এবিলিটি অর্জন করতে হবে যে আমার বাচ্চাটা কেন এত শান্তশিষ্ট, কেন এমন, খাবার না দিলে চায় না, জোর করে খায় না, হুম, দিলে খায়, না দিলে খায় না, কোনো জিনিসের বায়না ধরে না, দিলে নেয়, না দিলে নেয় না। হ্যাঁ, এমন বাচ্চা কি হাজারে একটা পাওয়া যায়? এটা বাচ্চার মা বাবা হয়তো বলবে, কিন্তু এই বাচ্চাটি কিন্তু ভালো নয়, সুস্থ। কাজে হোমিওপ্যাথি কোথায় মানে হোমিওপ্যাথির যে বীজ বা রুট কত গভীরে। অর্থাৎ এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, সে এমন বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আসছে যেটা একজন সুস্থ বাচ্চার বৈশিষ্ট্য হিসাবে তার মধ্যে নাই, কোনো ইমব্যালেন্স আছে। এখানে বলা হচ্ছে দ্য স্টেট অফ ব্যালেন্স এন্ড হারমোনি। হ্যাঁ, যে সব কিছু ঠিকঠাক মতো যখন কাজ করবে, তখন একটা হারমোনিয়াস স্টেট বিরাজ করবে। তো এগুলা কি হবে? হোল পার্সন, সামগ্রিক ব্যক্তিটাকে বোঝাবে, ইনক্লুডিং দেয়ার কনস্টিটিউশন। কনস্টিটিউশন বলতে বোঝাবে ফিজিক্যাল মেকআপ, মেন্টাল মেকআপ, তারপরে বোঝাবে টেম্পারমেন্ট, হুম, and the overall balance of their vital force or life energy. এই মূল্যবান শব্দগুলি মনে রাখতে হবে, যে এই বিষয়গুলি যখন আমরা কোনো জায়গায় খুঁজে পাবো না। আমি শিশুর উদাহরণে বেশি দিচ্ছি, কারণ সুস্থতা বুঝাইতে সেই জায়গাটাই যেতে হয়। কারণ শিশুদের মানে মধ্যে আমরা যেহেতু একদম পৃথিবীতে নতুন, বা পৃথিবীতে তাদের বয়স বেশি হয় নাই, তাদের মধ্যে আমরা অনেক উদাহরণের নমুনা, অনেক নমুনা তাদের মধ্যে খুঁজে পাবো। এই জন্য শিশুদের নিয়ে উদাহরণ দেওয়াটাই উত্তম। আর যখন মানুষের বয়স হতে থাকে, পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে, তারপরে বিভিন্ন কারণে তাদের মধ্যে সমস্যা আসাটাই স্বাভাবিক। কাজেই 40 বছর 50 বছর বয়সের মানুষের মধ্যে স্বাভাবিকতা খোঁজাটা বড়ই কঠিন বিষয়। সেটা পাওয়া যায় না, কোনো না কোনো অসুস্থতা থাকবে। আমি উদাহরণ দিচ্ছিলাম যে সমস্যা মুক্ত কোনো মানে মানুষ আছে কিনা সেটা খোঁজা যায়, আসলে পাওয়া যায় না। তার মানে কি বোঝা গেল যে হেলদি মানুষ পাওয়া বড়ই কঠিন পৃথিবীতে। কিন্তু হ্যানিম্যান স্বপ্ন দেখেছিল যে এই যে এই সমস্ত মানুষগুলিকে তার হেলদি স্টেট কোনটা, যেটা হলো একটা হারমোনিয়াস স্টেট, সেই জায়গায় তাকে ফিরিয়ে দিতে হবে। এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাডাইস ওয়ার্ল্ড, যেটা হবে স্বর্গীয় পৃথিবী। আমরা ফিলোসফি করব, হ্যাঁ, ওজন বা ভারী কথা বা আমরা শিখবো না, তা তো হবে না। ফিলোসফি হলো অনেক উচ্চাঙ্গের একটা ব্যাপার, যেটা হলো সায়েন্স, বিজ্ঞানের উপরে তার স্থান। সমস্ত বিজ্ঞানের উপরে হলো অবস্থান হলো ফিলোসফি। অর্থাৎ বিজ্ঞান দিয়ে যদি দেখা যায় 100 বছরের পর
ফিলোসফি দিয়ে মানে 1000 বছরের পর দেখা যাবে সামনে। আমি ওই বিষয়ে পরবর্তীতে একটা মানে কথা বলবো যে ফিলোসফির উপর ভিত্তি করে কত দূর মানে ভাবা যায়। তাহলে আমরা যদি একটা ব্যালেন্স স্টেট চিন্তা করি, সেখানে হোলিস্টিক থাকবে, কনস্টিটিউশন থাকবে, ভাইটাল ফোর্স থাকবে, ইন্ডিভিজুয়ালিটি থাকবে। আর সিক ইন্ডিভিজুয়াল কোনটা? ওই হেলদি স্টেটের উল্টা বা অপোজিট। হ্যালো, আপনারা কি স্ক্রিন দেখতে জি পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যায় না না। স্যার, এই তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না। আমি আপনারা তো কথাও বলছেন না যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। এখন কি দেখা যায় কিনা দেখেন তো। যায় স্যার, জি দেখা স্যার, যায়। হ্যাঁ, দেখা যায়। জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি আসলে আপনাদের একটু ভুলে গেছিলাম, মনে হয়। আপনারা একটু প্রথমে সাউন্ড দিলেই হতো। এই যে আমি এই কথাগুলি বলছিলাম, দেখা যায় কিনা দেখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা আপনারা মানে পড়ে নেবেন পরে। দি হোল পারসন ইনক্লুডিং দেয়ার কনস্টিটিউশন। আর আগে যে কথা বলছিলাম যে স্টেট অফ ব্যালেন্স এন্ড হারমোনি, এটা দেখা যাচ্ছে না? স্যার, আচ্ছা, আপনি যেটা দিয়েছেন সেটা ওইটা মনে হচ্ছে না। এই তো এখন কি লেখা দেখা যাচ্ছে না? জি স্যার, লেখা আসছে, হ্যাঁ, লেখা আসছে এটা। কিন্তু আপনি যেটা বলছেন সেটা না। ও না, আমি বলছিলাম যে এই যে লেখাগুলি, যে স্টেট অফ ব্যালেন্স এন্ড হারমোনি, এই বিষয়গুলো তো বলছিলাম, তাই না? এই যে এই লেখাগুলি এখানে আছে, এই যে, ঠিক আছে। আমরা একটু ফরওয়ার্ড মুভ করতে থাকি। আচ্ছা, সিক ইন্ডিভিজুয়াল কখন হবে? অর্থাৎ হেলদির অপোজিট যেটা হেলদি, আমরা যা শুনলাম আলোচনা, হেলদি তার বিপরীত হবে সিক ইন্ডিভিজুয়াল। অর্থাৎ তার মানে কি? আমি যে কথা বললাম যে যে শিশুটি এই সমস্যা, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, শুধু একটু সমস্যা বা একটু রাগ বা একটু খুবই শান্তশিষ্ট, এটা কিন্তু সিক, এটাই কিন্তু সিক। এখন যদি একটা সুন্দর দেশ, একটা সুন্দর পৃথিবী যদি মানে ভাবতে হয়, মানে চিন্তা করতে হয়, তাহলে আমাদের এই আহ, শিশুকাল সময়টাকেই গুরুত্ব দিতে হবে। কারণ হলো, এরা যখন ভবিষ্যতে আসবে, একটা সুন্দর জাতি হিসাবে আসবে। সেই ক্ষেত্রে বিশেষ করে যারা শিশুদেরকে মানে শিশুদের বিকাশ বা শিশু উন্নয়ন, হুম, বা শিশুদেরকে ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে ভালোভাবে গড়ে তোলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই জায়গাটা বিশেষ করে সিক ইন্ডিভিজুয়াল এবং হেলদি ইন্ডিভিজুয়ালকে বিবেচনা করে বা চিন্তা করে চিকিৎসা দিলে বা উদ্যোগ নিলে, তাহলে একটা সময় যে সমস্ত বড় বড় রোগ আমরা রোগ হিসাবে আখ্যায়িত করি, যেমন আমরা বলতে পারি হুম ডায়াবেটিস, ক্যান্সার, ইপিলেপসি, এই যে যে বড় বড় সমস্যা, হুম, তারপরে হলো আপনার হ্যাপাটাইটিস, যতই রোগ আমরা বলি, মানে এগুলো বলি না কেন, এই সমস্ত কঠিন মরণব্যাধি রোগগুলি আগে আমরা
ঠেকাইতে পারো। বুঝতে পারছেন? আমরা জি স্যার। আমরা একজন ডাক্তার হিসাবে অবশ্যই ভাবতে হবে, যখন এই ছোট বাচ্চাটি বা শিশু বাচ্চাটির মধ্যে এই ধরনের কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়, তাকে যদি ওই সময়ে চিকিৎসা দেওয়া যায়, সঠিক চিকিৎসা দেওয়া যায়, আদর্শ চিকিৎসা দেওয়া যায়, তাহলে এই শিশুটি ভবিষ্যতে যে বড় বড় কঠিন সমস্যায় মোকাবেলা করতে হবে, সেখান থেকে অন্ততপক্ষে রেহাই দেওয়া সম্ভব। তাহলে বোঝা গেল যে একজন পেডিয়াট্রিক্স বা শিশু বিশেষজ্ঞ বা শিশু বা চিকিৎসক এর গুরুত্ব খুবই বেশি। কারণ এই যে অস্বাভাবিকতা, এইটা মনে হয় কিসের আলামত, তা কিন্তু ডাক্তাররা চিন্তা ভাবনা করে বলতে পারবে যে এই বাচ্চাটা ভবিষ্যতে এই ধরনের কঠিন রোগে আক্রান্ত হইতে যাচ্ছে। কারণ আমরা ঠিক আছে, চলছে ভালো, ইয়ং বয়সটা খুবই ভালো যাবে, হ্যাঁ, 20 বছর 25 বছর 30 বছর বয়স খুবই ভালো যাচ্ছে, অনেক পরিশ্রম, অনেক কাটাকাটনি, কোনো সমস্যা নাই। কিন্তু এই মানুষটি আবার যখন 50-এর দিকে, 50 বা 40-50-এর চলে আসবে, তার মধ্যে সেই ভয়ানক ভয়ানক সেই মানে রোগ তাকে গ্রাস করতে থাকবে। তখন আমরা দৌড়াবো কোথায়? বিভিন্ন জায়গায় দৌড়াই, এই চিকিৎসা, ওই চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, হেপাটাইটিসের চিকিৎসা, ডায়াবেটিসের চিকিৎসা ইত্যাদি। কিন্তু এই রোগ তার সিস্টেমে, তার কনস্টিটিউশনে লুকায়িত ছিল, লিপিবদ্ধ ছিল, হুম লেখাই ছিল সেখানে। কিন্তু আমরা অভিভাবক সেটা বুঝতে পারি নাই। আজকে আমরা যারা কথা বলতেছি, আমরা বড়রা যারা আছে, আমাদের ক্ষেত্রে যদি উদাহরণ হিসেবে দেখি, আমরা এমন কেউ আছে কি যে আমাদের কোনো সমস্যা নাই? ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সিজন চেঞ্জ হলে সমস্যা হবে, একটা কিছু হবে। আমরা কি জানতাম, বা আমরা আমাদের গার্জিয়ানকে বা আমাদের অভিভাবকরা কিভাবে ভাবতো কখনো যে আমি কি ঠিক আছে কিনা? কাজেই একজন হোমিওপ্যাথ, একজন দার্শনিক, সে চেম্বারে অবশ্যই শুধুমাত্র যে চিকিৎসাই করবে তা না, তাকে যেটাকে বলা হয় পরামর্শ বা উপদেশ, বা এটাকে বলা হয় ইংরেজিতে কাউন্সিলিং, এইটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে বুঝাইতে হবে হম যে এই ভালো ভালো না, এই ভালো কিন্তু খারাপ ইত্যাদি। তো রোগের বিষয়টা মানুষ কখন চিন্তা করে যে রোগী, যে মানুষ যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, এই যে অতি ভদ্র কিছু রাগ, এটাকে রোগী বলা হয় না, মানুষ বলে না, কিন্তু হোমিওপ্যাথ বলবে রোগী। যখন একটু কষ্ট, কোমর ব্যথা, হ্যাঁ হ্যাঁ জ্বর, জন্ডিস, অমুক তমুক এসব নিয়ে আসলে আমরা তখন বলি এই তো এখন আমার রোগ হয়েছে। তো এই অবস্থায় যখন কিছু, যেমন এটাকে বলা হচ্ছে কিছু সিমটম, প্যাথোলজিক্যাল কন্ডিশন, এক্সপ্রেশন অফ আন্ডারলাইং ইমব্যালেন্স, এগুলো যখন মাথা ছাড়া দিয়ে উঠবে তীব্রভাবে, তখন আমরা ছোটাছুটি করবো যে হ্যাঁ আমি অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি ইত্যাদি। এই মতবাদটা হোমিওপ্যাথিতে মানে রোগের মতবাদটা কিভাবে আসলো যে ভাইটাল ফোর্স আর পারে না, ইমব্যালেন্স হয়ে গেছে, তখন সামগ্রিক ভাবে কিছু লক্ষণ প্রকাশ করবে, বাইরে থেকে বোঝা যাবে, কিন্তু সুস্থ মানুষের ওইভাবে বোঝা যাবে না, কিন্তু ভিতরে আছে রোগ। আর ডাইনামিক এন্ড হোলিস্টিক পার্সপেক্টিভ, ডাইনামিজম থাকবে না, হুম মন ভালো থাকবে না, ডিজায়ার এবং উইল এই জায়গাগুলিতে মানে ঘাটতি দেখা দিবে, ভালো লাগবে না। হুম, তখন আমরা বলবো যে সেই মানুষটা সিক হয়ে গেছে। হুম তো হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, আমরা যদি বলি যে রোগ যদিও বলা হয় না, কিন্তু কিছু লক্ষণের সমস্যাকে আমরা রোগ বলতেছি। Disease are the seen as manifestation of imbalanced vital force.
ম্যানিফেস্টেশন হয়ে যায়। ম্যানিফেস্টেশন হলো বিকৃতি, ভাইটাল ফোর্সের বিকৃতি, এটা আমরা সিক বলতেছি। সিমটম কি? ওই কিছু বিষয়, কিছু দৈহিক এবং মানসিক কিছু ইমব্যালেন্সের প্রকাশই হলো সিমটম। আর একটা চরম সত্য কথা, যেটা চরম সত্য কথা হিসাবে আমি বলছি, সেটা হলো যে সিক ফ্রম বার্থ, জন্ম থেকেই অসুস্থ, এটা একটা বিষয়। আবার এটাকে যদি এভাবে বলি যে বাই বার্থ উই আর সিক, কি দাঁড়াইলো এটা? যে আমরা কিন্তু জন্মগত ভাবেই কি আছি? সিক। তাহলে দেখেন কত কঠিন কথা, যে আমরা জন্মগ্রহণ করি অসুস্থ হইয়া। তাহলে কত কঠিন জিনিস। আজকে শত শত বাচ্চা হচ্ছে, ডেলিভারি হচ্ছে হাসপাতালে, ক্লিনিকে, বাড়িতে, কত জায়গায়। আমরা কি কখনো চিন্তা করে দেখছি এইভাবে যে বাচ্চাটা আমার কত সুস্থ বা অসুস্থ? যে এই জায়গায় হোমিওপ্যাথির যে বিরাট ক্ষেত্র, ফিলোসফিক্যাল ভিউ থেকে চিন্তা করলে হোমিওপ্যাথির বিশাল চাহিদা এই জায়গায়, যে অসুস্থ মানুষের চেয়ে সুস্থ মানুষের চিকিৎসা করার যে ক্ষেত্রটা, এই জায়গাটা কিন্তু অনেক বেশি চাহিদা। তার মানে হলো হোমিওপ্যাথির সিস্টেমে সবাই রোগী। আমি চোখে যা দেখতেছি, আমার সামনে যা আছে, সবাই অসুস্থ। এটা একটা ব্যাপার। কেমনে আসলো এই অসুস্থতা? আসলো কিভাবে? বংশ পরম্পরায় আসতেছে। আমি আমার মা বাবা থেকে, মা বাবা তার মা বাবা থেকে, তার মা বাবা তার মা বাবা থেকে, আমরা এইভাবে বংশ পরম্পরায় এই সমস্ত জেনেটিক্যালি আমরা এই এই সমস্ত সমস্যা বহন করে আসতেছি, মরণ ব্যাধি সমস্যা বহন করে আসতেছি। তো মায়াজম, আমরা এখানে পূর্বে বলছি, এখনো আছে এখানে মায়াজমের কথা। মায়াজম হচ্ছে আসলে এমন একটা মানে মানুষের ধাতুগত বিষয়, যেটা তার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এবং আত্মিক সমস্ত বিষয়কে কেন্দ্র করে হ্যাঁ মায়াজমের প্রকাশ পায়, যেটা হলো তার জেনেটিক মেকআপ বেশি স্ট্রং ভূমিকা রাখে। জেনেটিক মেকআপ অর্থাৎ আমি 60 বছর বয়সে আমার একটা বড় কঠিন রোগ হবে, এটা আমি আজকে, আমার বয়স হলো একদিন বয়সের বাচ্চা আমি, এর মধ্যেই কিন্তু এটা লিপিবদ্ধ আছে। এটা একজন অভিজ্ঞ পণ্ডিত এবং দার্শনিক এটা বুঝতে পারবে। তো মায়াজম এইটা না যে আমি কি গরম পছন্দ করি কিনা, ঠান্ডা পছন্দ করি কিনা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা হ্যান ত্যান এগুলো আছে কিনা, এটা কিন্তু ওই মায়াজম না। ফিলোসফির ভাষায় সেটা মায়াজম না। এই মায়াজম অন্য মায়াজম। এটা হলো কনস্টিটিউশন, এটা হলো জেনেটিক, সম্পূর্ণ একটা হেরিডিটিক্যাল বা হেরিডিটারি ম্যাটার। এখানে লেখা আছে ইনহেরিটেড ইমব্যালেন্স predisposition that affect vital force and the essential life of the maintenance health. এইটাই হলো মায়াজম, এবং হেনিম্যান এই কথাই বলছে। নাম দিছে সোরাসিফিলিস সাইকোসিস। তো যাই হোক, আমরা একটা মানে মোটামুটি একটা ধারণা পাইলাম যে আসলে একজন শক্তিশালী হোমিওপ্যাথ হইতে হলে, জ্ঞানের গভীরতাকে শানিত করতে হলে আমাদের ফিলোসফি ভালোভাবে জানতে হবে। আপনারা একটু রেফারেন্স দেই, যদি ক্যান্টের ইংলিশ ফিলোসফি পড়েন, সেখানে সুন্দরভাবে বলা আছে এই সুস্থতা, অসুস্থতা এবং কিউর, আংশিক সুস্থতা,
ইত্যাদি, এগুলো আমরা যে চিকিৎসা করে যাচ্ছি সেখানে বলা আছে। ক্যান্ট কিন্তু এটা বুঝতে পারছিলেন যে আসলে এইভাবে চিকিৎসা হবে না, হ্যানিম্যানও বুঝতে পারছিল। তো যাই হোক, এই জায়গায় আমরা যথেষ্ট দুর্বল। আমরা যখন এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরবো, তখন মনে হবে মানুষ বা সমাজের মানুষ আমাদেরকে বলবে যে এই লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা পাগল হয়ে গেছে, এটা ডাক্তাররা পাগল হয়ে গেছে ইত্যাদি। আসলে এইটাই হলো সেই সত্য, চরম সত্য। সত্য জিনিসটা আস্তে আস্তে এইরকমই রূপ ধারণ করতেছে আস্তে আস্তে। সেই জায়গাগুলোতে আমাদেরকে ফিরে আসতে হবে এবং একটা সুন্দর পৃথিবী গড়তে হবে। এইটাই হলো এনিম্যানের স্বপ্ন ছিল। তো যাই হোক, আমি আজকে রিভিউ ক্লাসে এটুকু আলোচনা করলাম। আজকে আলোচনা ছিল হেলদি হেলদি মানুষ কেমন, হেলদি সিক মানুষ কোনগুলি, ডিজিজ মানুষ কোনগুলি, তারপরে হলো যে মানুষ যে আমরা যে জন্মগত ভাবেই অসুস্থ, এই জিনিসটা আসলে প্রমাণ করার জন্য এই কথাগুলি বলা ইত্যাদি। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই স্যার। তো আপনারা এগুলো স্টাডি করেন। হ্যাঁ, আমরা এখন রিভিউ ক্লাস করবো তো বিভিন্ন সময়ে, তো এগুলো স্টাডি করতে থাকেন। আমরা আহ এগুলো সপ্তাহে বিভিন্ন সময় আমরা এগুলো রিভিউ ক্লাস করতে থাকবো। তো ঠিক আছে, জয়ন্ত লাইনে আছে নাকি অফ হয়ে গেছে?